নাম নাম কোল থেকে নাম কি তুই তুই তো সভা করতে গেলি। সভা করতে গিয়ে ভয়ে হঠাৎ করে ঘরে ঢুকে আমার কোলে বসে গেলি। তো এই চারজনের নাম নিচ্ছিস কেন? এই চারজনের রহস্যজনক মৃত্যু হয়েছে, তো তাতে তোর কি? তোর জন্য তো বিমান আয়োজন হয়েছে, তোর তো বর্ধমানে সভা ছিল, গেলি না, এসে আমার কোলে উঠে বসে রয়েছিস। বাবাকে সন্দেহ হচ্ছে? ওয়াশিং মেশিনে যে নেতারাই ঢুকছে বাবা তাদেরকে খরচ করে দিচ্ছে বলছিস? সেই টেনশনে আমার কোলে এসে বসে আছিস, আগামী নাম্বারটা তোর হয়ে যাবে না তো? ঠিক আছে তুই বস, আমি ডাক্তারবাবুকে ডাকছি, তোর আবার হার্টবিটটা বেড়েছে আমি বুঝতে পারছি। ঠিক আছে বস, আমি দর্শকদের দেখ, দর্শকরা চলে এসছে, দর্শকদের সঙ্গে কথা বলে আসছি। নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন প্রতিবেদনে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে একটু ডিস্টারবেন্স আপনাদের হলো। আমার টেডি বিয়ার শুভেন্দু সকালবেলায় বর্ধমানে সভা করতে যাওয়ার কথা ছিল, হেলিকপ্টার পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল বিজেপির দপ্তর থেকে, কিন্তু সেই টেডি বিয়ার শুভেন্দু হেলিকপ্টারে চাপবে না, কারণ সকালবেলায় অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবরটা সে পেয়ে গিয়েছে। এবং তার সাথে সাথে সে বলছে শুধু অজিত পাওয়ার নয়, এইরকম দুর্নীতিগ্রস্ত নেতা যারা ওয়াশিং মেশিনে ঢুকেছে তাদের নাকি খরচের খাতায় করে দিতে চাইছে বিজেপি। আর এই সন্দেহ করছে আমাদের ঘরের টেডি শুভেন্দু যে সেও বিমানে উঠলে আগামী দিনে এই অজিত পাওয়ারের মতো খরচ হয়ে যাবে না তো। জানি না এই বিষয়ে তার ধারণা ঠিক না, এই বিষয়ে কোন রকম দুর্ঘটনার চক্রান্ত রয়েছে, কিন্তু খবরটা আজকে অত্যন্ত চিন্তার। বিজেপির মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সকাল 8:45 বিমানে করে তার যেখানে সভা ছিল সেই সভার উদ্দেশ্যে যাচ্ছিল, আর রানওয়েতে যখন প্লেন নামছে, অলরেডি ল্যান্ড করে গিয়েছে, কিন্তু রানওয়ে শেষ, ল্যান্ডিং গিয়ারে কোনো রকম প্রবলেম থাকতে পারে এবং সেই রানওয়েতেই ক্র্যাশ করে যায় বিমান, এবং সেই বিমানে থাকা 5 থেকে 7 জন সকলেই এখন পর্যন্ত খবর আসছে যে মারা গিয়েছে। তবে এটা কি সাধারণ নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে গভীর রহস্য, এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র? কারণ এই অজিত পাওয়ার কিছুদিন আগেই বিজেপির সঙ্গে কিন্তু দূরত্ব অবলম্বন করছিল। এই অজিত পাওয়ারের আজ থেকে 4 দিন আগেকার একটি খবর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, যেখানে অজিত পাওয়ার আবার পুনরায় তার পুরনো জোটে তার কাকার কাছে, শরদ পাওয়ারের কাছে ফিরে যেতে চাইছিল। তাই কি অজিত পাওয়ারের যে 75,000 কোটি টাকার দুর্নীতি, সেই দুর্নীতিকে ঢেকে সে উপমুখ্যমন্ত্রীর পদ লাভ করেছিল বিজেপি দলের সঙ্গে জোট করার পরে। আর বেশ 1 মাস ধরে আমরা লক্ষ্য করতে পারছিলাম যে এই বিজেপিতে অসন্তোষ প্রকাশ করছিল অজিত পাওয়ার। মহারাষ্ট্রে এখন বিভিন্ন ছোট ছোট পৌরসভা কিংবা জেলা পরিষদের নির্বাচন চলছে, আর এই নির্বাচনেও আমরা দেখেছি অজিত পাওয়ার কিন্তু বিজেপির সঙ্গে দূরত্ব অবলম্বন করেছিল। বিশেষ কিছু সিটে আমরা এটাও লক্ষ্য করতে পেরেছি অজিত পাওয়ারের মুখোমুখি বিজেপির দলের ক্যান্ডিডেটও সেখানে ঘোষণা হয়ে গেছিল। অর্থাৎ যে দল মহারাষ্ট্র সরকারের জোট করেছিল সেই দলটাই মহারাষ্ট্রের যে ছোট ছোট পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন অথবা যে জেলা পরিষদের নির্বাচনগুলো রয়েছে, সেই দলে একে অপরের মুখোমুখি কিন্তু এই 1 মাসে প্রার্থী দিতে শুরু করে দিয়েছিল। এবং অজিত পাওয়ার তার কাকা অর্থাৎ তার পুরনো দল শরদ পাওয়ারের সঙ্গে বেশ কিছু জায়গায় সিট সমঝোতা পর্যন্ত করে নিয়েছিল। আর শোনা যাচ্ছিল, 4 দিন আগেও আমরা শুনতে পেয়েছিলাম যে অজিত পাওয়ার এবারে আবার পুনরায় বিজেপির ওই সরকারকে ছেড়ে তার পুরনো দলে ফিরে এসে মহারাষ্ট্রের নতুন সরকার গঠন করার চক্রান্ত করছে। আর 4 দিন পরে সকাল 8:45 যখন মোবাইল খুলি, টিভি খুলি আমরা বাড়িতে, তখন এই ধরনের আকস্মিক খবর যে অজিত পাওয়ার বারামতিতে একটি নির্বাচনের সভা করতে যাচ্ছিল, আর সেই জায়গায় প্লেন পৌঁছানোর পরেও ল্যান্ডিং গিয়ারে হয়তো কোনো প্রবলেম, এবং ল্যান্ড করার মুহূর্তে এই প্লেনটি ক্র্যাশ করে যায়। অজিত পাওয়ারের একেবারে জায়গাতেই মৃত্যু। তবে এই অজিত পাওয়ার যিনি আজকে বিমান দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুবরণ করেছেন, ইনিও কিন্তু খুব একটা দুধ কা ধুলা হওয়া নেতা ছিলেন না, স্বচ্ছ নেতা ছিলেন না। আমাদের পশ্চিমবঙ্গে যেরকম শুভেন্দু অধিকারী, মহারাষ্ট্রের ক্ষেত্রে এই অজিত পাওয়ারও সেই ধরনের। তাই তো আমার ঘরের টেডি শুভেন্দু আমার কোলে উঠে ভয়ে বসে রয়েছে যে পশ্চিমবঙ্গে যদি ওয়াশিং মেশিন সাফাই করতে শুরু করে বিজেপি, এই নাম্বারটা আমার টেডি শুভেন্দুর কাঁধে আসবে না তো? আর রাজ্যেরটা তার কি অবস্থা সেটা আমি জানি না, সে এখন কি মানসিক ভারাক্রান্তে রয়েছে সেটাও আমি জানি না, কিন্তু অজিত পাওয়ারের যে বিতর্কিত চ্যাপ্টার সেটা প্রায় 70,000 কোটি থেকে 75,000 কোটি টাকার। এই অজিত পাওয়ার যখন এনসিপি নেতা ছিলেন, তার এগেনস্টে সেচ কেলেঙ্কারির 70 থেকে 75,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ লাগে, আর সিবিআই তার মামলাগুলোকে যাচ পড়তাল করছিল। কিন্তু অজিত পাওয়ার 2019 সালে হঠাৎ করে ভোরবেলায় বিজেপির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের ডেপুটি হিসাবে শপথ বাক্য পাঠ করার সাথে সাথেই অজিত পাওয়ারের 75,000 কোটি টাকার দুর্নীতির কেলেঙ্কারি কার্যত চ্যাপ্টার বন্ধ হয়ে যায়। কিন্তু এই কেলেঙ্কারির কথা বারবার বিরোধী দল যেগুলো ছিল তারা কিন্তু
কিন্তু উস্কানি দিচ্ছিল। আর এই কিছুদিন আগেই অজিত পাওয়ারের পুত্র 18,000 কোটি টাকার একটি জমি মাত্র 400 থেকে 500 কোটি টাকায় রেজিস্ট্রি করে নিজের নামে করে নেয়। তাই অজিত পাওয়ার খুব একটা দুধ কা ধুলা হওয়া নেতা ছিল না, কিন্তু অজিত পাওয়ার গত 1 মাস ধরে বিজেপির গলার কাঁটা হয়েছিল। যে বিজেপির সঙ্গে সে হাত মিলিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ নিয়েছিল, জমি কেলেঙ্কারির মামলায় নিজের ছেলেকে যুক্ত করেছিল, এমনকি সেচ কেলেঙ্কারি থেকে যে অজিত পাওয়ার মুকুব পেয়েছিল নিজের নামটাকে, সেই অজিত পাওয়ারই বিজেপিকে বারবার হুঁশিয়ারি দিচ্ছিল যে আমার শর্ত এবারে মহারাষ্ট্রে মানতে হবে, না হলে সরকার ফেলে দিয়ে কাকার সঙ্গে জোট করবে এবং উদ্ধব ঠাকরের গোষ্ঠীর যে শিবসেনা রয়েছে সেই শিবসেনার সঙ্গে জোট করবে। ব্যাপারটা বড়ই কাকতালীয় হলেও সন্দেহ এখানেই দানা বাঁধছে যে অজিত পাওয়ার মাত্র 1 মাস ধরে বিজেপির কাঁটা হওয়ার পরেই হঠাৎ করে অজিত পাওয়ারের সঙ্গে এই ধরনের বিমান দুর্ঘটনা কিভাবে ঘটে গেল। একটা হাই প্রোফাইল মানুষ যে চার্টার্ড প্লেনটি অজিত পাওয়ার ব্যবহার করে, সেই চার্টার্ড প্লেনটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, আর সেই প্লেনটি হঠাৎ করে ল্যান্ডিং গিয়ারে প্রবলেম, আর তাতে অজিত পাওয়ার সমেত আরো মানুষের মৃত্যুবরণ। এটাতেই রাজনৈতিক বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ পাচ্ছে, কারণ এই ঘটনা ভারতবর্ষে প্রথম নয়। নরেন্দ্র মোদীর আমলে যারাই নরেন্দ্র মোদীর গলার কাঁটা হয়েছে বা বিজেপির কাঁটা হয়েছে, এই ধরনের ঘটনার সাক্ষী কিন্তু আমরা পূর্বদিনেও হয়েছি। আপনারা কিছুদিন আগে এগিয়ে যান, সালটা 2021, সেই সময় হঠাৎ করে এই ভারতবর্ষের যিনি সেনা প্রধান ছিলেন বিপিন রাওয়াত, যিনি কিনা পুলওয়ামার যে কাণ্ডটা ঘটেছিল সেই কাণ্ড নিয়ে একাধিক তথ্য সামনে আনার কথা চিন্তা ভাবনা করছিলেন। আর এই বিপিন রাওয়াত চেন্নাইয়ের কুন্নুর জেলা দিয়ে যখন হেলিকপ্টারে করে, একেবারে অত্যাধুনিক বায়ুসেনার হেলিকপ্টারে করে যাচ্ছিলেন সেই জায়গায়, হঠাৎ করে সেই হেলিকপ্টারের দুর্ঘটনার খবর আমাদের কাছে আসে, আর সস্ত্রীক বিপিন রাওয়াত সেই দিন সেখানেই পরলোক গমন করেন। আর বিপিন রাওয়াতের চলে যাওয়াতে আমরা না জানতে পারলাম পুলওয়ামার সঙ্গে কি হয়েছিল, পুলওয়ামাতে কিভাবে ঘটনা ঘটেছিল, আর এখনো পর্যন্ত আমরা বিপিন রাওয়াতের কিভাবে এই ঘটনা ঘটলো, বিপিন রাওয়াত কিভাবে মৃত্যু মুখে চলে গেলেন সেটাও জানতে পারলাম না। একটা সেনাবাহিনীর অত্যাধুনিক হেলিকপ্টার, যে হেলিকপ্টারটি ব্যবহার করে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, আর সেই হেলিকপ্টারেই এইভাবে আকস্মিক দুর্ঘটনা আমাদের গোটা ভারতবর্ষকে চিন্তার মাঝে ফেলে দিয়েছিল যে এটা কিভাবে সম্ভব হতে পারে ভারতবর্ষের মতো এত একটা অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার ব্যবহার করা দেশে। কিন্তু এখানেই শেষ নয়, এরপরেই ঘটনাটা ঘটলো 2025 সাল আহমেদাবাদে বিমান দুর্ঘটনা। সকলে দেখলো সেই বিমানে প্রায় 250 জন যাত্রী মারা গেল। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা, রানওয়ে থেকে বিমান উঠতে না উঠতেই একেবারে সেখানে একটি ডাক্তারি পড়ুয়াদের হোস্টেলে গিয়ে ধাক্কা মারলো। আর এই বিমানেই ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। বিজয় রূপানী নামটা আপনাদের সকলের কাছে এই বিমান দুর্ঘটনায় অত্যাধিক চিন্তার বিষয় ছিল, তার কারণ এই বিমান দুর্ঘটনায় 250 জন যাত্রীর প্রাণ গিয়েই ছিল 12ই জুন 2025 সাল। কিন্তু সাথে সাথে বিজয় রূপানীর নামটা যখন আমাদের সকলের কাছে আসে, এখানেও কিন্তু সন্দেহ দানা প্রকাশ পায়। 2016 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বিজয় রূপানী গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। 2021 সালের সেপ্টেম্বর মাসেই এই বিজয় রূপানীকে সরিয়ে দেওয়া হয় কেন্দ্রের বিজেপির তরফ থেকে। আর শোনা যায় এই বিজয় রূপানী তখন থেকেই এই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছিল। তার কাছে বেশ কিছু তথ্য ছিল, যে তথ্যগুলো নিয়ে অন্দরমহলে শোনা যাচ্ছিল বিজয় রূপানী বারবার ব্ল্যাকমেল করছিল অমিত শাহ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পর্যন্ত, এমনকি গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীকে পর্যন্ত। হঠাৎ করে আমরা দেখতে পেলাম 12ই জুন এই আহমেদাবাদের প্লেনটি যখন লন্ডনমুখী, আর এই বিজয় রূপানী তার স্ত্রীর সঙ্গে যখন লন্ডনে তার মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, হঠাৎ করে এই বিমানটির দুর্ঘটনা, এবং সেই এয়ার ইন্ডিয়ার বিমানে কার্যত একজন ছাড়া আর কারুর জীবিত থাকার কোনো খবর পাওয়া গেল না। চলে গেল বিজয় রূপানী, এবং তার সাথে সাথে গুজরাটের একটি অন্ধকার অধ্যায়, যে অধ্যায়টাতে কি ধরনের দুর্নীতি লুকিয়েছিল সেটা আমরা আজ পর্যন্ত কেউ জানতে পারলাম না। এখানেও গল্প শেষ নয়। যখন বিজেপি সরকার প্রথম ভারতবর্ষে আসে, সালটা 2014 ডিসেম্বর মাসে হঠাৎ করে একজন জাজ মারা যান, যেনার নাম ছিল BH লোয়া। আর কে এই BH লোয়া? বিজেপি সরকার যখন 2014 সালে ফর্ম হয়, সেই সময় ভারতবর্ষের আদালতে এই লোয়া একজন অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান জাজ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে নিয়েছিল। আর এই লোয়া 2014 সালের ডিসেম্বর মাসে আকস্মিকভাবে মৃত্যুবরণ করে। আপনারা জানেন এই বিচারপতি লোয়ার যে এজলাস ছিল, সেই এজলাসে স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মামলা চলছিল। গুজরাটে অমিত শাহের কার্যকালে কোথায় কোথায় ফেক এনকাউন্টার হয়েছিল
সেই সমস্ত মামলা নিয়ে এই বিএইচ লোয়ার এজলাসে মামলা চলছিল। আর এই মামলার শুনানি আসতে না আসতেই এই লোয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়, এমনটাই বলে তার পরিবারের লোকজন। যদিও রিপোর্টে দেখা যায় লোয়া হঠাৎ করে আকস্মিকভাবে হৃদরোগে মারা গিয়েছে, কিন্তু তার পরিবারের মন্তব্যে সন্দেহ দানা প্রকাশ পায় যে একজন সুস্থ সবল মানুষ হঠাৎ করে 2014 সালের মতো সময়ে, যখন করোনা ভ্যাকসিন আবিষ্কার হয়নি, এখনকার দিনে তো করোনা ভ্যাকসিনের সাইড ইফেক্টে অনেক রকম এরকম ঘটনা দেখা যাচ্ছে, কিন্তু 2014 সালে এরকম আকস্মিক মৃত্যুতে নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। আর এই এজলাসেই অমিত শাহের সেই ফাইলটি ছিল, যে ফাইলে অমিত শাহের ভুয়ো এনকাউন্টারের মামলা চলছিল। বিচারপতির মৃত্যু হয়, বিচারপতি এজলাসে বদলায় এবং পরবর্তী নতুন বিচারপতি এসেই আশ্চর্যপূর্ণভাবে এই ফেক এনকাউন্টার মামলাটি থেকে অমিত শাহকে বেকসুর খালাস করে দেওয়া হয়। আর এমনই একটা ইতিহাসের পুনরাবৃত্তি আজ সকাল 8:45-এ অজিত পাওয়ার, যিনি মহারাষ্ট্রের এই যে জোট সরকার রয়েছে বিজেপির, তার অন্যতম প্রধান মুখ ছিলেন, এবং অজিত পাওয়ারের ক্ষমতা এতটাই ছিল এই বিজেপি সরকারকে ঘাড়ে করে নিয়ে তিনি বারবার বৈতরণী পার করে দিচ্ছিলেন, যেখানে শিবসেনার উদ্ধব ঠাকরের দল থেকে শুরু করে তার কাকা শরদ পাওয়ারের দলও সেখানে হাওয়া পাচ্ছিল না। কিন্তু হঠাৎ করেই তাদের সম্পর্কে একটা চির ধরে এবং বারবার আমরা 1 মাস ধরে দেখতে পাচ্ছিলাম এই অজিত পাওয়ার পুরনো এনসিপি দলে, অর্থাৎ তার কাকার সঙ্গে এবং যে উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠী রয়েছে সেই দিকে আবার ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। আর এই ঘটনা 1 মাস ধরে, যখন গোটা জানুয়ারি মাস ধরে যখন মহারাষ্ট্রে চলছে, আগামী দিনে সকল রাজনৈতিক বিশ্লেষক যখন চিন্তায় রয়েছে যে মহারাষ্ট্রে কি এবারে সরকার পড়ে যাবে বিজেপি, নতুন সরকার আবার কি গঠন হবে, যেখানে মুখ্যমন্ত্রী হবে অজিত পাওয়ার এবং সঙ্গে থাকবে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার, তখনই এই চাঞ্চল্যকর ঘটনা। তাই এই ঘটনা বারবার ভারতবর্ষে পুনরাবৃত্তি হচ্ছে। যখনই নরেন্দ্র মোদীর সরকার, যখনই কেন্দ্রের সরকার কোথাও বিপদে পড়ছে বা কোথাও তাদের মুখোশ খুলে যাওয়ার কথা উঠছে, তখনই সেই মুখোশটা যারা খুলবে এমন চিন্তা ভাবনাকারী লোকরাই হঠাৎ করে কোনো না কোনো বিমান দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনায় পৃথিবী থেকে সরে যাচ্ছে। যদিও এই ঘটনারও এই বিপিন রাওয়াত থেকে শুরু করে বিজয় রূপানি থেকে শুরু করে এমনকি লোয়া, যারা এর আগে এই ধরনের ঘটনার সাক্ষী হয়ে পৃথিবী ছাড়া হয়েছে, সেই ঘটনার মতনই এই ঘটনাটাও ধামাচাপা পড়ে যাবে। এই ঘটনাটাতেও এমনই বেরিয়ে আসবে যে এই ঘটনাটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এই ঘটনার একটা সন্দেহ গোটা ভারতবাসীর মনে থাকছে যে কিভাবে এই ঘটনা ঘটছে। যারাই ওয়াশিং মেশিনে ঢুকছে কিংবা যারাই একটু বিজেপির সরকারের জন্য কাঁটা হয়ে যাচ্ছে, হঠাৎ করে ভারতবর্ষে এতটা বিমান দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, এইটা বাকি করে সন্দেহ তো একটা থাকেই। আর এই সন্দেহের বশেই আমার ঘরের টেডির শুভেন্দুর পেশার কার্যত বেড়ে গিয়েছে, কারণ তিনি ওয়াশিং মেশিনে ঢুকেছে, দুর্নীতিগ্রস্ত নেতা। কার্যত মহারাষ্ট্রে যেটাই অজিত পাওয়ার, আমাদের পশ্চিমবঙ্গে সেটাই শুভেন্দু। আর সেই শুভেন্দুর আজকে হাই বিপি হবে না তো, কারণ ওয়াশিং মেশিনে যেভাবে ঢুকে কথায় কথায় সে নিজেকে সাচ্চা সনাতনী প্রমাণ করছে। যদি বিজেপির কোন রকম বিপদ এই শুভেন্দু অধিকারীর মাধ্যমেও দেখা যায়, তাহলে কি শুভেন্দু অধিকারী ওয়াশিং মেশিন নেতাকে বিজেপি খরচ করে দেবে? তাই শুভেন্দু অধিকারী কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে, অত্যন্ত চিন্তায় থাকতে হবে। আমি তো আমার ঘরের টেডি শুভেন্দুকে বলে দিয়েছি যে আর বিমানে উঠবি না, তুই বাই কারে যাবি, কারে অ্যাক্সিডেন্ট হলে হাত পা যাবে, তবুও বেঁচে থাকার একটা চিন্তা ভাবনা থাকবে, কিন্তু আকাশ থেকে পড়লে বাঁচার আর কোনো রাস্তা নেই। আর রাজ্যের মালটা এখন কি করে সেটা আমি জানি না, তবে চিন্তার বিষয় যেভাবে বিজেপি তাদের ওয়াশিং মেশিনে ঢোকা নেতাদেরকে খরচ করছে, আগামী দিনে যদি শুভেন্দুকেও খরচ করে দেয়, বাংলাবাসী কতটা খুশি হবে না আনন্দিত হবে না দুঃখ পাবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বিষয়টা অত্যন্ত চিন্তার এবং উদ্বেগের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ঘটনায় আমাদের নজর থাকবে। আমরা তো শুধু একটা সন্দেহ প্রকাশ করছি, জানি না এই ঘটনার পেছনে আসল সত্যতা কি রয়েছে। হতেও পারে এই ঘটনাটা একটা দুর্ঘটনা, কিন্তু বারবার এমন দুর্ঘটনা যখন হয় তখন সেই দুর্ঘটনা নিয়ে সন্দেহ তো অবশ্যই প্রকাশ পায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।